সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14ই অক্টোবর মঙ্গলবার। আজকের সকালের বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসাম রাজ্যের 2 লক্ষ যুবক যুবতীদের জন্য সুখবর। বেকার যুবক যুবতীদের চাকরিতে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে আসাম সরকার, বললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। রাহুল গান্ধীর বুথ চুরির তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ। রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নতিকরণের জন্য 4,278 কোটি টাকা ব্যয় করার জন্য আসাম সরকারের অনুমোদন। সামনেই বিধানসভা নির্বাচন, এর আগে জোর কদমে এসআইআরের প্রস্তুতি শুরু। অসমে এডিআরই চতুর্থ বর্গের অর্থাৎ গ্রেড 4-এর চাকরির ফলাফল আগামী বুধবার ঘোষণা করা হবে। অসম রাজ্যের চা বাগান এবং বন্যা আক্রান্ত অঞ্চলের কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ। এবং শেষে আবহাওয়ার খবর। অসম সহ ভারতের কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি আবহাওয়া বিভাগের। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসাম রাজ্যের 2 লক্ষ যুবক যুবতীদের জন্য সুখবর শোনালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আসাম রাজ্যের 2 লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য সুখবর শোনালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বেকার যুবক যুবতীদের চাকরিতে নিযুক্তি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আগামী 15 থেকে 17 অক্টোবরের মধ্যে স্নাতকোত্তর শিক্ষকদের পদসমূহের ফলাফল ঘোষণা করা হবে, জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। চলতি মাসের মধ্যেই 35,000 যুবক যুবতীদের চাকরি লাভ করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে রাজ্য সরকার আগামী 5 বছরের মধ্যে রাজ্যের 2 লক্ষের বেশি যুবক যুবতীকে চাকরিতে নিযুক্তি প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে অসম সরকার। অসমের মুখ্যমন্ত্রী ফেসবুক লাইভের মাধ্যমে একথা জানিয়ে আরও বলেন, রাজ্যের বেকার সমস্যা সমাধানের জন্য অসম সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে। আগামী মাসে রাজ্য পুলিশের বেশ কিছু পদে নিযুক্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অপরদিকে রাহুল গান্ধীর বুথ চুরির তদন্তের দাবি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। রাহুল গান্ধীকে নির্বাচন কমিশনে যাওয়ার পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বুথ চুরির অভিযোগের তদন্তে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠনের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটি খারিজ করে দিল। বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চে জানিয়েছে, এই অভিযোগ নিয়ে আবেদনকারী নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে পারেন। অ্যাডভোকেট রোহিত পান্ডে এই মামলা দায়ের করেছিলেন। মামলায় দাবি করা হয়, রাহুল গান্ধী গত 7 আগস্ট এক সাংবাদিক বৈঠকে ভোট চুরির বড় অভিযোগ তুলেন এবং বলেন, বিজেপি ও নির্বাচন কমিশনের ষড়যন্ত্রে এই অপরাধ সংগঠিত হয়েছে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী ওই দিন কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা সেগমেন্টের উদাহরণ দিয়ে জানান, সেখানে 1 লক্ষেরও বেশি ভোটার রয়েছে। রাহুল গান্ধীর অভিযোগ, ওই কেন্দ্রের 11,965 জন ডুপ্লিকেট ভোটার, 40,009 জন ভুয়ো বা অবৈধ ঠিকানার ভোটার রয়েছেন। তিনি একই ধরনের অভিযোগে মহারাষ্ট্র ও হরিয়ানাতে তুলেছেন, যেখানে সম্প্রতি কংগ্রেসে বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে। রাহুল গান্ধীর অভিযোগের পর নির্বাচন কমিশনের একাধিক রাজ্য ইউনিট তাকে শপথনামা দিতে তথ্য জমা দিতে বলে। কমিশন জানায়, ভুল তথ্য দিলে ভারতীয় ন্যায় সংহিতার 227 ধারায় ব্যবস্থা নেওয়া হবে। কর্ণাটক, মহারাষ্ট্র ও হরিয়ানার মুখ্য নির্বাচন আধিকারিকরা জানান, কংগ্রেস কোনো রাজ্যেই চূড়ান্ত ভোটার তালিকার বিরুদ্ধে দাবি বা আপিল করেনি। তারা রাহুল গান্ধীকে মনে করিয়ে দেন, তিনি 2004 সাল থেকে লোকসভার সদস্য এবং জানেন যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করতে হলে হাইকোর্টে নির্বাচনী মামলা দায়ের করতে হয়, সংবাদ সম্মেলনে অভিযোগ তুলে নয়। অপরদিকে অসম রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নতিকরণের জন্য 4,278 কোটি টাকা ব্যয় করার জন্য আসাম সরকারের অনুমোদন গ্রহণ। আসাম সরকার রাজ্যের মেডিকেল কলেজগুলির উন্নতিকরণের জন্য 4,278 কোটি টাকার অনুমোদন জানিয়েছে।
অসম রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে একথা জানিয়েছেন। আস্থা শীর্ষক পরিকল্পনায় অংশ হিসাবে এই পদক্ষেপ গ্রহণ করা হবে। এর অধীনে গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালকে অত্যাধুনিক সুযোগ সুবিধাযুক্ত করে নির্মাণ করা হবে। একইভাবে শিলচর ও ডিব্রুগড় মেডিকেল কলেজে স্মার্ট ক্লাস ও আধুনিক পরীক্ষাগার নির্মাণ করা হবে। শ্রীমন্ত শঙ্করদেব স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল ও শৈক্ষিক উন্নয়নের জন্য এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার অধীনে চিকিৎসক, নার্স ও প্যারামেডিক্যাল কর্মীদের প্রশিক্ষণ ও দক্ষতা বিকাশের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অপরদিকে সামনেই বিধানসভা নির্বাচন, এর আগে জোর কদমে এসআইআর এর প্রস্তুতি শুরু। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে জোর কদমে এসআইআর প্রস্তুতি নেওয়ার বার্তা দিলেন নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় কমিশনের আধিকারিকদের। এসআইআর এর প্রস্তুতিতে আগামী 7 দিনের ডেডলাইন বেঁধে দেন তারা। বৈঠকে ছিলেন উপনির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্য প্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খান্না, কমিশনের সচিব এসপি যোশী এবং উপসচিব অভিনব আগরওয়াল। জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তারা। যদিও উত্তরবঙ্গের বিপর্যস্ত এলাকার জেলাশাসকরা উপস্থিত ছিলেন না। সূত্রের খবর, এসআইআর প্রস্তুতি ঠিক কতদূর তা নিয়ে জেলাশাসকদের সঙ্গে কথা বলেন কমিশনের আধিকারিকরা। আগামী 1 সপ্তাহের মধ্যে সমস্ত প্রস্তুতি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া এনুমারেশন ফর্ম ছাপানোর জন্য প্রস্তুতি পর্ব সেরে রাখতে বলা হয়েছে। অপরদিকে অসমে এডিআরই চতুর্থ বর্গের অর্থাৎ গ্রেড 4 এর চাকরির ফলাফল আগামী বুধবার ঘোষণা করা হবে। এডিআরই চতুর্থ অর্থাৎ গ্রেড 4 পদগুলির ফলাফল আগামী বুধবার ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একথা জানিয়ে বলেন, আগামী বুধবার বেলা 10:30টায় সংশ্লিষ্ট ওয়েবসাইটে প্রার্থীরা এই ফলাফল লাভ করবেন। অপরদিকে অসম রাজ্যের চা বাগান এবং বন্যা আক্রান্ত অঞ্চলের কন্যা শিশুদের জন্য শিক্ষা প্রদানের লক্ষ্যে বিশেষ পদক্ষেপ গ্রহণ। রাজ্যের চা বাগান ও বন্যায় আক্রান্ত অঞ্চলগুলির কন্যা শিশুদের শিক্ষা প্রদানের লক্ষ্যে ইউনিসেফ ইন্ডিয়া বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গতকাল সোমবার সংস্থাটির ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ও ইয়ংস ইন্ডিয়ান CIIY-এর সহযোগিতায় গৌহাটিতে আয়োজিত এক আলোচনা চক্রে কন্যা শিশুদের নিরাপত্তা ও জীবিকার ক্ষেত্রে সহযোগিতা করতে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। অনুষ্ঠানে এ অঞ্চলের রূপায়ণ করার জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিভিন্ন কার্যসূচি নিয়ে আলোচনা করা হয়। রাজ্যের মুখ্য সচিব ডক্টর রবিকুটা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এই পদক্ষেপের জন্য ইউনিসেফকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। এবং শেষে আবহাওয়ার খবর, অসম সহ ভারতের কয়েকটি রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। বৃষ্টি থামার লক্ষণ নেই এখনই। অক্টোবরেও চরম দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বর্ষার বিদায় পর্বে তুমুল বৃষ্টিতে তছনছ হতে পারে দেশের একাধিক রাজ্য। তুমুল বৃষ্টির জেরে বন্যার আশঙ্কাও রয়েছে। এই পরিস্থিতিতে আগেভাগে সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, বর্তমানে আরব সাগরের উপর একটি ঘূর্ণাবর্তে তৈরি হতে চলেছে। এই ঘূর্ণাবর্তের জেরে একটানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণ ভারতে। ঘূর্ণাবর্ত শক্তি বাড়াতেই কেরল ও সংলগ্ন রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারতের মৌসুম ভবন জানিয়েছে, আরব সাগরে ঘূর্ণাবর্তের জেরে কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় চলতি সপ্তাহে একটানা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এই রাজ্যগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছে, ঘূর্ণাবর্তের জেরে তুলনামূলকভাবে বেশি ভোগান্তি পোহাতে হবে কেরলে। এই রাজ্যে বৃষ্টির দাপট অন্যান্য রাজ্যের তুলনায় বেশি থাকবে। আগেভাগে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে ঠাঁই নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 18 অক্টোবর পর্যন্ত কেরলে মাঝামাঝি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। কেরলের পাশাপাশি তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকায় এবং ওড়িশায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে চলতি সপ্তাহ জুড়েই। আগামী 16 অক্টোবর পর্যন্ত ওড়িশা, বিদর্ভ, ছত্তিশগড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে, জারি করা হয়েছে সতর্কতা। এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে চলতি সপ্তাহে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।